দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাক্ট চেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি হারুন রশিদ। আজকে আমাদের শিরোনামটা একটু অদ্ভুত, কে কার মুদ্রার পিঠ। এই সময় রাজনীতিতে একই মুদ্রার এপিঠ ওপিঠ এটি খুব আলোচনায় এসছে। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন রাশেদ খান, তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদ। আমাদের সঙ্গে আরও যোগ দেবেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন, তিনিও আসবেন আমাদের সঙ্গে। আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। তবে তার আগে আপনারা জানেন যে গণ অধিকার পরিষদের যে সভাপতি প্রধান আপনার নুরুল হক নূর, তিনি কিন্তু চিকিৎসা শেষে অলরেডি দেশে ফিরে এসেছেন। আমরা একটু রাশেদ খানের সামনে জানতে চাই যে সেই যে হামলা হলো, হামলার পরে তো মামলা, তারপরে বিচার, সেটির কি কোনো বিচার বা অগ্রগতি হয়েছে? সরকার তো বলেছিল যে নুরুল হক নূরের উপর হামলাকারীদের আমরা তো স্পষ্ট জানি গ্রেপ্তার করা হবে, সেটা কি হয়েছে? ধন্যবাদ, সবাইকে শুভেচ্ছা। আমার সাথে স্বরাষ্ট্র সচিবের বেশ কিছুদিন আগে কথা হয়েছে। তিনি আমাকে জানালেন যে 16 অক্টোবরের মধ্যে তারা একটি তদন্ত রিপোর্ট তারা সরকারের কাছে বা যারা কমিটি গঠন করে দিয়েছে তাদের কাছে তারা পেশ করবেন। আজকে 26 অক্টোবর, এখনও পর্যন্ত আমরা জানি না যে আসলে কি হয়েছে, আদৌ কি রিপোর্ট দেয়া হয়েছে নাকি অনেক দূর তারা এগিয়ে গিয়েছেন, আমরা এখনও পর্যন্ত তথ্য জানি না। তবে দুঃখজনক যে এতদিন হয়ে গেল, প্রায় 2 মাসের কাছাকাছি সময়, এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হলো না। আগামী 29 অক্টোবর 2 মাস হতে যাচ্ছে। নুরুল হক নূর একজন জাতীয় নেতা, ডাকসুর সাবেক ভিপি, গণ অধিকার পরিষদের গণ অভ্যুত্থানের যে ভূমিকা, 2018 সালের যে কোটা সংস্কার আন্দোলন, সেই আন্দোলনের নেতৃত্ব নুরুল হক নূর, আমরা যারা গণ অধিকার পরিষদের শীর্ষ নেতৃত্ব আমরাই দিয়েছি। এবং এই 18 সালের কোটা সংস্কার আন্দোলনের কারণেই 24 সালে আবার যখন কোটা ফিরে আসে, তার প্রেক্ষিতে বাংলাদেশে গণ অভ্যুত্থান রচিত হয়। অর্থাৎ এই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট রচনা করেছে গণ অধিকার পরিষদ তথা ছাত্র অধিকার পরিষদ। এবং সেই দলের সভাপতি তিনি আক্রান্ত হওয়ার পরেও সরকার শুধুমাত্র নিন্দা জানান, এটিও আসলে নিন্দনীয়। সরকারের উচিত ছিল বিচার করা। তাহলে সরকারের রোলটা কি? মানে আপনাদের তো এটা তো সবার সরকার আপনারা বলছেন সব মিলে, তো সরকারের রোলটাকে যদি আপনি ব্যাখ্যা করেন, কি করছে তাহলে? কাদের সাপোর্ট করছে সরকার? সরকার ঠিক এরকম আচরণ করছে যে সাপ হয়ে তারা দংশন করছে, যেটা বলে যে সর্প হয়ে দংশন করছে আর ওঝা হয়ে সরকার ঝাড়ছে। আমার কাছে মনে হচ্ছে যে একদিকে তারা আসলে নিন্দা জানাচ্ছে, চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর তারা নির্দেশ প্রদান করছে, কিন্তু যারা অপরাধী তাদেরকে চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যাপারে সরকারের যে ধরনের হার্ডলাইনে যাওয়া দরকার ছিল, আমরা সরকারের কাছ থেকে সেই ধরনের হার্ডলাইন আমরা দেখি নাই। নুরুল হক নূর যেভাবে আক্রান্ত হয়েছিল, তিনি বাঁচতেন কি মারা যেতেন আমরা জানি না। দেখেন, শুধুমাত্র নুরুল হক নূর না, আমাদের দলের প্রায় শতাধিক আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, অনেকে নুরুল হক নূরের থেকে বেশি আক্রান্ত হয়েছে। আমার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। এখন নুরুল হক নূর জাতীয় নেতা, যে কারণে বিষয়টি আসলে আলোচনায় এসেছে, কিন্তু বাকিরা তো জাতীয় নেতা না, যে কারণে আসলে বিষয়টি ওইভাবে সামনে আসে নাই। তো এইভাবে হামলার পরেও যদি আসলে বিচারটা না পাওয়া যায়, গণ অভ্যুত্থানের পরে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে সরকার বিচার বিভাগের স্বাধীনতার কথা বলছে, যে সরকার মানবাধিকারের কথা বলছে, যে সরকার বিভিন্ন বাহিনীর সংস্কারের কথা বলছে, সেই সরকার যদি এই বিচারটা না করতে পারে, আমার কাছে মনে হয় ওই যে বিচার বিভাগের স্বাধীনতার যে বক্তব্য, এই বক্তব্য শুধুমাত্র নামে মাত্র বক্তব্য। তাই যদি নামে মাত্র হয়, আপনারা তো এই সরকারের অধীনে নির্বাচন করবেন, তাহলে নিরপেক্ষতার জায়গাটি কোথায় গিয়ে দাঁড়াবে? এখন আপনি কি করবেন বলেন? এই সরকারের অধীনে নির্বাচনে না গিয়ে আমি কি করব? বিকল্প আছে? এখন যদি আপনি এই সরকারকে হটিয়ে বা এই সরকারকে তাড়িয়ে দিয়ে নতুন কোনো সরকার, যেটি আসলে আলোচনায় আসছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, এই তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গেলে এখন কি আমরা যারা বিদ্যমান গণ অভ্যুত্থানের শক্তি রাজনৈতিক দলগুলো রয়েছি, আমরা কি ঐক্যমতের জায়গায় আসতে পারবো না। তো সেক্ষেত্রে নতুনভাবে আরেকটি তত্ত্বাবধায়ক সরকার বা নির্বাচনকালীন সরকার গঠন করতে গেলে আমাদের ভিতরে এক ধরনের বিভেদ হবে, বিভাজন বাড়বে। এই সুযোগটা তৃতীয় পক্ষ নিবে এবং আরেকটি একাগারো ঘটতে পারে। সুতরাং এই সরকার আমাদের কাছে আসলে বিকল্প নাই, মন্দের ভালো হিসেবেই
এই সরকারের অধীনে নির্বাচনে যাওয়া ছাড়া তো উপায় নাই। উপায় থাকলে অবশ্যই সরকারের উপরে দেখেন শুরুতে আমাদের যে আস্থা এবং বিশ্বাসের জায়গাটা ছিল, অনেকে বলছিল, যেমন আমাদের প্রধান উপদেষ্টা যখন ঈদগার নামাজে গিয়েছেন, ঈদের নামাজে আমরা দেখেছি যে আশপাশ থেকে মানুষ বলছে 5 বছর 5 বছর স্লোগান দেওয়া শুরু করেছে। এটা কারা? যারাই হোক না কেন, হতে পারে বিভিন্ন দলের বা সাধারণ মানুষ, তারা আবেগে স্লোগান দিয়েছে। কিন্তু এখন একজন ফুটপাতের পাগলও স্লোগান দেয় না যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা 5 বছর চাই, কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ইমেজ আমরা আস্থা এবং বিশ্বাস রেখেছিলাম তিনি সংস্কার করবেন। এখন স্লোগান দেয় না, কি বলে? এখন স্লোগান দেয় যে যত দ্রুত পারো নির্বাচনটা দিয়ে বাবা বিদায় নাও। আমার কাছে মনে হচ্ছে, শুনবো আপনার কথা শুনবো, যে দর্শক যে বিষয়ে আপনাদেরকে বলছিলাম যে কে কার মুদ্রার পিঠ, এটি সামান্তা শারমিন যিনি জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এনসিপি, তিনিই বলেছেন একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটি হচ্ছে আওয়ামী লীগ এবং জামায়াত ইসলামী। দেখি তো সামান্তার একটু বক্তব্য, তিনি অলরেডি আমাদের মাঝে আছেন। জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিঠ ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি। জামাত আসলে কোনো ধরনের গণমানুষের দল নয়। এটাও প্রশ্ন থেকে যায় যে জামাত যদি আসে ক্ষমতায়, জামাত যদি এটা মনে করে যে তারা ক্ষমতায় আসলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য ভালো, তাহলে তারা ভুল করছেন। নিজেরা ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামাতকে ব্যবহার করেছে, আর এইবার আমরা দেখতে পাচ্ছি জামাত আওয়ামী লীগকে ব্যবহার করছে। প্রসঙ্গটা এখানেই যে যদি জামাত ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগ ফিরে আসার একটা সম্ভাবনা তৈরি হবে। আমি মনে করি জি, যে আপনি সুনির্দিষ্টভাবে কয়েকটি প্রসঙ্গ তুলছেন, আমি যদি এক এক করে বলি। 1 নম্বরে একই মুদ্রার এপিঠ ওপিঠ, সেটির একটা ব্যাখ্যা আছে। তারপরে জামায়াতকে ব্যবহার করেছে আওয়ামী লীগ আগে, এখন আওয়ামী লীগকে ব্যবহার করছে জামায়াত, এবং জামাত যদি ক্ষমতায় আসে সেগুলো ঘটবে। এবং আপনি এবং আরও একটা জিনিস আপনি বলছেন যে একই সঙ্গে আপনি জামায়াতের এই যে অবস্থাটা এবং তাদেরকে আপনি একটি জায়গায় ফেলে দিয়েছেন। কিন্তু আমি তো জানি, আমরা তো জানি বিগত আন্দোলনে জামায়াতের ভূমিকা সর্বোচ্চ পর্যায়ে, কারণ গত 15 বছরে জামায়াত ইসলামী সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। তাদের মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে বট গাছ গজিয়েছিল, তারা অফিস খুলতে পারেনি। এবং আওয়ামী লীগও জানতো যে জামায়াত এই আন্দোলনের ফ্যাক্টর, এ কারণেই কিন্তু পতনের আওয়ামী লীগ সরকার জানতো, পতনের শেষ মুহূর্তে কিন্তু জামায়াতকে নিষিদ্ধ করেছিল। সেই জামায়াতকে আপনি আওয়ামী লীগের এবং একই মুদ্রার এপিঠ ওপিঠ বললেন, আমি ব্যাখ্যাটা চাই আপনার কাছে। ধন্যবাদ হারুন ভাই। আসসালামু আলাইকুম। একুশে টিভি সকল দর্শক কলাকুশলী যারা দেখছেন, আমার সহ আলোচক যিনি উপস্থিত আছেন, সকলকে আমার সালাম ও শুভেচ্ছা। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখেন, আমি যেটা বুঝি যে জাস্টিস এনশিওর করার জন্য প্রথমত যার জাস্টিস প্রয়োজন তাকে কমিটেড থাকতে হয়। যেমন ধরেন, যদি আপনার উপরে কোনো অন্যায় হয়, তাহলে আপনার যদি ন্যায় বিচার আপনি দাবি করেন, তাহলে সবচেয়ে বেশি কমিটমেন্ট রাখতে হবে আপনার নিজের এবং আপনার পরিবারের। যদি আপনার নিজের পরিবারই আপনার জাস্টিস, যাদের সাথে আপনার উপরে অন্যায়কারী যারা, তাদের সাথে আলোচনার টেবিলে কোনোভাবে নেগোসিয়েশনে বসে যান, তাহলে কিন্তু এটার আর ন্যায় বিচার প্রাপ্তির সম্ভাবনা চলে যায়। কিন্তু আমরা যখন জামাতের ক্ষেত্রে আমরা যেটা দেখছি, এটা আমি অনেকগুলো হিন্টস পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, এবং বিভিন্ন জায়গা থেকে বলতে সোশ্যাল মিডিয়া এবং ট্র্যাডিশনাল আমাদের যে মূল স্ট্রিম মিডিয়া, এই মিডিয়াগুলোতে ফলো করে এই বক্তব্যগুলো আসছে। এবং এই বক্তব্যগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই যেই বিচার প্রক্রিয়া চলাকালীন আছে এখন ইন্টারিম গভর্নমেন্টের সময়ে, আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতাকর্মী যারা ছিল, তাদের যে বিচারগুলো, এই বিচারগুলো চলমান আছে দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন এলাকায় এটা আমরা দেখতে পাচ্ছি যে এলাকায় গিয়ে জনসংযোগের এবং ভোট চাওয়ারকে কেন্দ্র করে যে আমাদের বিভিন্ন নেতা বক্তব্য দিচ্ছেন এভাবে যে আমরা যদি আসি ক্ষমতায় তাহলে আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না। আমার একটা প্রশ্ন, যে একটা রাজনৈতিক দল হিসেবে এই মন্তব্য করার অধিকার তাদেরকে কে নেতা বলেছেন? আপনারা এটা স্পেসিফিক ভাবে, আপনারা যেহেতু ফ্যাক্ট চেকের অনুষ্ঠান, এটা আপনারা খুঁজে দেখলেই পাওয়া যাবে। আমি স্পেসিফিক কে বলেছেন ব্যক্তি উল্লেখ করে মন্তব্য করা, এই ধরনের রাজনৈতিক কালচার আমি পছন্দ করি না। তো সেই জায়গা থেকে এটা খুবই সোশ্যাল মিডিয়ার আমরা দেখতে পেয়েছি, সবাই দেখছে এটা। তো এবং এটা দেখলাম যে একটা পর্যায়ে বলা হলো যে জেল জুলুম খাটতে হবে না, আরেকটা জায়গায় বলা হলো যে ওই রকম আবার জনসংযোগ, এটা ময়মনসিংহে ঘটেছে, যে আমরা যদি আসি তাহলে আওয়ামী লীগের যত ধন সম্পদ আছে এগুলো সব সুরক্ষিত থাকবে।
আমার কোনো সমস্যা নাই যদি একজন যে মানে কোনো অন্যায় করে নাই তার সম্পদ একটা স্বাধীন দেশে সুরক্ষিত থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু এইটা আওয়ামী লীগের বাসায় গিয়ে গিয়ে এই মেসেজ দিয়ে আসা ভোটের আগে, এটা খুব সুনির্দিষ্টভাবে এটা প্রমাণ করে ভোটগুলো কালেক্ট করার জন্য স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগকে এক ধরনের নিরাপত্তার বলয় অফার করা হচ্ছে। সেই জায়গা থেকে আমার এই মন্তব্য কোনোভাবে অপ্রাসঙ্গিক নয়। একই সাথে আমরা দেখেছি যে জামাতের যে কার্যপরিধি, এবং দেখেন এই যে কিছুদিন আগে আমরা দেখলাম যে জামাতের একজন খুব সিনিয়র নেতা এবং উনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে একাত্তরের কর্মকাণ্ডকে উনি স্পেসিফিকলি উল্লেখ করেননি, একটা বড় টাইম ফ্রেম ধরে উনি ক্ষমা চেয়েছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বাংলাদেশের জনযুদ্ধ, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হারুন ভাই যদি আমাকে অ্যালাউ করেন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা বিদেশের মাটিতে বক্তৃতার মধ্যে এত বড় টাইম ফ্রেম নিয়ে বক্তব্য দেওয়ার বিষয় নয়, এবং এটা হচ্ছে অপরাধ সংগঠিত করেছে কিনা জামাত, এইটা নিয়ে কিন্তু প্রশ্ন। এটা কিন্তু শুধুমাত্র ক্ষমা চাওয়া এবং কথার মাঝখানে বক্তৃতার মধ্যে ক্ষমা চাওয়ার এটা বিষয় নেই, এটা অপরাধের বিষয় এখানে জড়িত আছে। তাহলে ওই অপরাধের বিষয় আসলে তার পার্টিগত অবস্থান কি, এটা নিয়েও আমরা পরিষ্কার না। একই অবস্থান আমরা আওয়ামী লীগের ক্ষেত্রে 24-এর এই অভ্যুত্থানের মধ্য দিয়ে কিন্তু আমরা একই অবস্থান দেখতে পাচ্ছি। কিন্তু আপনাদের নেতারা জামাতের সাথে তো খুব ঘনিষ্ঠ। আমরা যদি সার্জিস আলমের বিষয়ে দেখি, আমরা যদি সেইটা দেখতে পারি, একটু দেখাবো যে জামায়াতের যে জুলাইতে মহাসমাবেশ হলো, সেখানে সার্জিস আলম গিয়েছিলেন, আপনাদের সঙ্গে সুসম্পর্ক ছিল। আমরা দেখি একটু, সার্জিস আলম গিয়েছিলেন, জি উনি এখানে বক্তৃতাও দিয়েছিলেন। ৭২-এর মুজিববাদী সংবিধানকে একপাশে রেখে কোনদিন এই বাংলাদেশপন্থী বাংলাদেশ সম্ভব নয়। আমাদের নতুন সংবিধান লাগবে, আমাদের গণপরিষদ নির্বাচন লাগবে। তো আপনাদের সার্জিস আলমের এই কথা বললাম, তো হাসনাত আবদুল্লাহর বক্তব্য দেখানো যাবে। তো আপনাদের নেতারা তো জামাতের সাথে সুসম্পর্ক, তো বিষয়টি কি এমন ঘটলো যে হয়তোবা কোনো নাটক হচ্ছে? কারণ আগে বলতো বিএনপি জামায়াত, এখন বলছে জামায়াত এনসিপি, এটা থেকে বেরিয়ে আসার জন্য কি আপনারা কোনো নাটক করছেন নাকি? দেখেন হারুন ভাই, আসলে নাটক একটা হচ্ছে বাংলাদেশে, সেটা মানে রাজনৈতিক দলগুলো যত না করছে তার চেয়ে, মানে রাজনৈতিক দলগুলো করছে, কিন্তু এই সভা সমাবেশে এটা ঘটছে না, ঘটছে আসলে ঐকমত্য কমিশনে। সেটাতে আমি পরে আসছি। দেখেন এই যে নাটকটা আপনি যেটার কথা মানে ইঙ্গিত করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে জামাতের সাথে আমাদের এই নির্বাচনের জন্য জোট বা এই বিষয়টা আসলে কতদূর কি, এই বিষয়টা আসলে ইঙ্গিত দেয় আর কি। তো আমার কাছে মনে হয় যে আপনারা কি আসলে মনে হয় না দেশের কোনো মানুষ চায় যে রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ধরনের সৌহার্দ্যের সম্পর্ক বা একসাথে বসা এবং বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার সম্পর্ক এটা বাদ হয়ে যাক, এইটা কিন্তু আসলে কেউই চায় না। তাহলে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা স্বাভাবিক সম্পর্ক থাকবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যেটা ইঙ্গিত করছেন নির্বাচনের, তো আমরা তো নির্বাচনমুখী রাজনীতির জন্য কখনোই এনসিপি আসলে কাজ করে নাই। আমরা বরঞ্চ সংস্কার এবং বিচারের কথাটা প্রাসঙ্গিক রেখেছি, এবং যখন বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে কোনো দল, এটা জামাত না শুধু, অন্য কোনো দল যদি অবস্থান নেয়, বিপরীতমুখী অবস্থান নেয়, সেক্ষেত্রেও কথা বলবো। এবং আমার মন্তব্যেই আমি বারবার বলেছি, বিভিন্ন জায়গায় মামলা বাণিজ্যে বিএনপির নেতাকর্মীদের সংযোগ পাওয়া গেছে। একইভাবে আমি এটাও বলেছি যে সাভার অঞ্চলে যত আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে আপনি কোথায় খুঁজে পাচ্ছেন জামায়াতের দোষ? মানে এটা তো বিএনপিও বলেছে যে আওয়ামী লীগের যাদের বিরুদ্ধে কোনো মামলা নাই, নির্দোষ, তারা থাকবে, তারা। আমি আবার বলি, এটা এনসিপির নেতারাও বলেছে। আমরা যদি এলাকা ধরে বলি, আপনি যেহেতু স্পেসিফিক করতে চান না, আমিও করছি না, এনসিপির নেতারাও বলেছে যে যাদের বিরুদ্ধে মামলা নাই, যারা অপরাধ করেনি, তাদের তো কোনো অপরাধ নাই, তারা থাকবে। কেউ কেউ বলেছেন এনসিপি বড় হবে আওয়ামী লীগ দিয়ে। কারণ কি, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে? এনসিপিতে যাবে। জি বলুন। ভাই, আমার কাছে মনে হয় যে যখন আমরা আলাপ করব, টকশো টাইম, আপনার যদি সমস্যা না থাকে আমি ঘন্টার পর ঘন্টা আলাপ করতে পারি, আমার কোনো সমস্যা নেই। না, বলেন। ইফ ইউ হ্যাভ টাইম, আপনি বলেন, আপনি স্পেসিফিক বললেই হবে। ইফ ইউ থ্রো এ কোশ্চেন, আপনি চাই আমাকে একটু সময় দেন। আচ্ছা, আরেকটু জবাব নিয়ে তারপর আপনি। সমস্যা নাই, সহ-আলোচক সময় পাবে, এটাই খুবই স্বাভাবিক। কিন্তু আপনি যদি স্পেকট্রাম বড় করতে চান, আপনি যদি কোশ্চেনের এরিনা বড় করতে চান, আপনি আমাকে বলেন যে আমি কোশ্চেনের এরিনাটা বড় করতে চাই, আমরা একটা একটা করে আলাপ করব। আমি তো প্রশ্ন করেছি, মানে জাম্বল অফ কোশ্চেন, এটা একসাথে স্বল্প সময় দিলে ডিল করা সম্ভব না। প্রথমত হচ্ছে এইটা। আপনি একটা প্রশ্নের উত্তর দেন। আপনারা তো বলেছেন যে যারা আওয়ামী লীগের যারা দোষ করে নাই তারা ঠিক আছে,
তারা না, আমাদের সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে কারা এনসিপিতে আসতে পারবে পারবে না, এর ব্যাপারে সুনির্দিষ্ট ক্রাইটেরিয়া আছে। এবং সেক্ষেত্রে আপনি যেটা মন্তব্য করছেন যে অপরাধের মাত্রা কতটুকু, এই বিষয়টা উল্লেখ আসে। এই কারণে কিন্তু বিচারটা গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের নেতা, দায়িত্বশীল নেতারা গিয়ে বাড়ি বাড়ি গিয়ে বলে আসেন আপনাদেরকে জেল জুলুম খাটতে হবে না, তখন কিন্তু এটা মেসেজ দেয় যে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে। তাদের ইন্টেনশন হচ্ছে বিচার কার্যটা বন্ধ হয়ে যাবে। আমাদের এনসিপির বিচার সংস্কার এই বিষয়ে অনড় ভূমিকা দেখবেন, অ্যাবসলিউটলি অনড় ভূমিকা দেখবেন। এবং জামাত যখন বিচারের কার্যক্রম এভাবে থামিয়ে দেওয়ার একটা প্রসঙ্গ এনেছে, একই সাথে সংস্কারের ক্ষেত্রে যখন দলীয়ভাবে নিম্নকক্ষে পিআরের ইস্যুটা ঐকমত্য কমিশনের প্রধান ইস্যুতে পরিণত করেছে, এবং তখন বিএনপির মতো রাজনৈতিক দলগুলোকে এক ধরনের ভয় পাইয়ে দেওয়া হয়েছে, এবং এটা ইন্টেনশনাল। সো এই বিষয়গুলো বিচার এবং সংস্কার উভয় ক্ষেত্রে তারা একটা দ্বিচারিতার ভূমিকা নিয়েছে। তখন আমরা বলতে বাধ্য হয়েছি যে এই রাজনৈতিক দলটি একটি বাংলাদেশপন্থী অবস্থান নিচ্ছে না। এখন আপনার যদি আর রাশেদ খান ওনার বক্তব্য ধরেই, জামায়াতের কি এই অবস্থান আপনার দৃষ্টিতে তাই মনে হয়? আর হচ্ছে এনসিপি যে বক্তব্য দিচ্ছে তাদেরই অবস্থানটা কি? তারা কি এখন আসলে কৌশলটা কি? আপনার কাছে কোনো কৌশল মনে হয় কিনা? আমার কাছে মনে হয় যে যেহেতু আজকের এই আলোচ্য বিষয় জামাতকে নিয়ে, আমাদের এই আলোচনার সাথে জামাতের না, আমরা জামাতকে একজনকে বলেছিলাম, ওনারা আপাতত টকশোতে যাচ্ছেন না। জি, ভালো হতো। ও আচ্ছা, আপনার এই টকশোতে থাকার কথা ছিল, যেহেতু তারা আসেনি, আমরা সেক্ষেত্রে আমি মনে হয় অবজারভার হিসেবে কিছু কথা বলতে পারি। দেখেন, আপু যেটি বললেন তার বক্তব্য আপনি এখানে দেখিয়েছেন, আমিও শুনেছি যে মুদ্রার এফিট ওপিট আওয়ামী লীগ এবং জামাত ক্ষমতায় গেলে লীগ ফিরবে, জামাত গণমানুষের দল না। এর আগে কিন্তু যোগ করিনি, এর আগে শুনছি জাতীয় পার্টিকে চান্স দিলে লীগ ফিরবে, এখন জামায়াতকে চান্স দিলে লীগ ফিরবে, যদি মিলিয়ে বলেন। জি আচ্ছা, বিগত সময়ে জামাতকে লীগ ব্যবহার করেছে, এখন আপনার লীগকে জামাত ব্যবহার করছে, এ ধরনের বক্তব্য শুধু সামান্তা আপু না, আরও অনেকে দিয়েছে। এনসিপির বাইরে অন্যান্য দল তাদের পক্ষ থেকে এ ধরনের বক্তব্য আসে। শুধু যে এনসিপি বলছে জামাতের সমালোচনা করছে, বিষয়টা আসলে এরকম না। দেখেন, আমি যেহেতু আসলে নির্বাচন পারপাস বা আমার নিজ জেলা ঝিনাইদহ, সেখানে যাই, মানুষের সাথে কথা বলি, আমি যেভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে বা জাতীয় পার্টির বিরুদ্ধে বক্তব্য দিই, আমি দেখি যে ওই অঞ্চলের অন্য কোনো দলের নেতা এইভাবে বলে না। এনসিপিও না, এনসিপি বলে না, কোনো দল বলে না। তো না, এনসিপি তো নতুন সংগঠন, তারা ওইভাবে আসলে আমার নিজ জেলা ঝিনাইদহতে এখনো পর্যন্ত ওইভাবে সাংগঠনিক বিস্তার করতে পারেনি, এবং এটা খুব স্বাভাবিক, সামনে হইতে পারবে ইনশাআল্লাহ। তো যাই হোক, তো সেক্ষেত্রে যেটি হয় যে আমাকে অনেকে বলে, যারা আমার শুভাকাঙ্ক্ষী, যে আওয়ামী লীগের বিরুদ্ধে এত কথা বলা যাবে না, বললে কিন্তু ওরা ভোট দিবে না, ওরা জামাতকে ভোট দিবে, ওরা বিএনপিকে দিবে, তোমাকে দিবে না, বা অন্য দলকে দিবে। তো এই ধরনের কথা আমাকে বলা হয়। কিন্তু আমি যেটি মনে করি যে আওয়ামী লীগ যদি ফিরে বাংলাদেশে, সেক্ষেত্রে আমি ধরেন এমপি হইলাম, আমি এমপি হইলাম নিজ দল থেকে বা কারোর সাথে জোট করে, তো আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে, আমার এই এমপিত্বর কোনো গুরুত্ব থাকবে? ঠিক আজকে আওয়ামী লীগ যেভাবে পালিয়ে বেড়াচ্ছে আওয়ামী লীগের এমপিরা, ঠিক আওয়ামী লীগ ফিরলে আমাদেরকেও পালিয়ে বেড়াতে হবে। তো আমি কাদের মাধ্যমে ফেরার আশঙ্কা, আমি সেই জায়গায় স্পেসিফিক জায়গায় আমি আসি। আমার কাছে মনে হয় প্রথমত আওয়ামী লীগ যদি বাংলাদেশে ফেরে, প্রথমত জাতীয় পার্টি, তাদের মাধ্যমে আওয়ামী লীগ ফেরার সম্ভাবনা বেশি। এবং হাসিনা এবং জিএম কাদেরের মধ্যে ব্যাপক সম্পর্ক ছিল এবং এখনও আছে। নিয়মিত জিএম কাদের এবং শেখ হাসিনার টেলিফোনে কথোপকথন হচ্ছে। আপনি যদি সেদিনও বলেছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে, আমি জাস্ট বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলবো, আপনি জিএম কাদেরকে একটু আনেন, তার ফোনটা আপনার বাহিনী দিয়ে আপনি একটু চেক করান, দেখবেন যে ওই দিল্লিতে বসে থাকা পতিত স্বৈরাচার হাসিনার সাথে নিয়মিত জিএম কাদের কথা বলছে এবং আগামী নির্বাচন বানচাল করার চক্রান্ত করছে। এবং বাংলাদেশের মাটিতে জিএম কাদের বলেছে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে না। আবার সর্বশেষ কয়েকদিন আগে বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি ছাড়া বাংলাদেশে নির্বাচন হতে দেওয়া হবে না। তো জিএম কাদেরের এত বড় স্পর্ধা কীভাবে? দেখেন, এই যে এই কথা বলার মাধ্যমে জিএম কাদের কয়েকটা জিনিস তিনি আবিষ্কার করার চেষ্টা করছেন বা সুবিধা নেওয়ার চেষ্টা করছেন। প্রথমত, এই আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল বক্তব্য দেওয়ার মাধ্যমে যদি আগামীতে জাতীয় পার্টি চান্স পায়, তো এই আওয়ামী লীগের ভোটটা কোথায় যাবে?
জাতীয় পার্টিতে। মনে করেন যে এই মুহূর্তে জাতীয় পার্টির 5% ভোট আছে, আমি ধরলাম 5%, যদিও নাই 1% থাকতে পারে বা 0.5% আমার কাছে মনে হয় নাই থাকতে পারে। জি, সেটাই, মানে জাতীয় পার্টির কিছু নেতা আছে যারা আসলে উচ্ছিষ্ট ভোগ করেছে হাসিনার, তো হয়তো তাদের একটা ভোট থাকলো, কিন্তু ওই যে নেতা আছে, আমি একটু শেষ করি, নেতা আছে এবং ওদেরকে সামনে রেখে আওয়ামী লীগের যে ভোটটা আছে সেটা ওই জাতীয় পার্টিতে যাবে। এবং জিএম কাদের এই পরিকল্পনা করছে যে আওয়ামী লীগের ভোটটা আমাকে নিতে হবে, এবং আওয়ামী লীগকে বা হাসিনাকে এই ধরনের বক্তব্য বা কমিটমেন্ট করছে যে আওয়ামী লীগ যদি আমাকে ভোট দেয়, যদি জাতীয় পার্টি বাংলাদেশে বড় একটি অবস্থান করতে পারে, তো আমাদের হাত ধরে আমরা আবার আওয়ামী লীগকে ভবিষ্যতে ফিরিয়ে আনবো। তো আমার কাছে মনে হয় যে সবথেকে বেশি এখন জাতীয় পার্টির চেয়ে তো জামাত বড় টার্গেট হয়ে গেল। দ্বিতীয়ত আমি কিন্তু আগেই বলেছি যে শুধুমাত্র জামাত না, অন্যান্য দলের প্রার্থীরা তারাও কিন্তু ভোটের পারপাজে তারা কিন্তু এই আওয়ামী লীগের ভোটটা কালেকশন করার চেষ্টা করতেছে। এই প্রতিযোগিতায় জামাতও আছে, আমি যতটুকু জানি, কারণ আমার এলাকার যারা জামাতের নেতা বা অন্যান্য যারা আছে কথাবার্তা তো হয়, অন্য এলাকায় তো আমরা সরাসরি সেখানে আপনি নেবেন না? না, আওয়ামী লীগের দেখেন নেবেন কিনা আমাকে স্পষ্ট উত্তর দেবেন। জি, আমি কখনো আওয়ামী লীগের লোকজন যদি আপনাদের ভোট দেয় আপনারা নেবেন কিনা? আমি স্পষ্ট উত্তর আপনাকে দিব না। কেন দেবেন না? এটাই তো আমি তো পলিটিক্স করি, আমার তো ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দর্শককে মানুষকে বোঝাইতে হবে, তাই না? এখন আওয়ামী লীগের ভোট বলতে আপনি কার ভোট বলছেন? শেখ হাসিনা তো আমাকে ভোট দিবে না বা ভোট দিতে পারবে না, বা আওয়ামী লীগের যারা আওয়ামী লীগের আছে যারা ভোটার হবে ভোট দিতে পারবে। আমি আসতেছি, দেখেন যারা পলাতক, যারা আওয়ামী লীগের পলাতক এমপি মন্ত্রী, ওরা কিভাবে ভোট দিবে? আমাকেও না, সামান্যটা আমি তো ওটা তো আমরা জানি, যারা পলাতক, যারা মামলার আসামি, যারা ভিতরে, তারা তো ভোট দিতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের তো কিছু লোক তো ভোট দিতে পারবে, সেই ভোট নেবেন না? আমি সেটাই বলছি যে নিরীহ এবং সাধারণ কর্মী সমর্থক আওয়ামী লীগের আছে, এবং আমি আমার অনেক বক্তব্য স্পষ্ট করেছি আমার এলাকায় গিয়ে, ঢাকাতে বিভিন্ন মিছিল মিটিং আমি স্পষ্ট করেছি যে যারা নিরীহ এবং সাধারণ, যারা এই জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলা করে নাই, এই ধরনের আওয়ামী লীগের সাথে আমরা জুলুম করব না, অন্যায় করব না। ভোট নেবেন কিনা? তো ভোট দিলে না, আমি ক্লিয়ার, নির্বাচন কমিশনের পক্ষ থেকে, এবং ভোট নেবেন কিনা ভোট দিলে? আমি তো আপনার হানা উত্তর দেওয়ার জন্য এখানে আসি নাই, আমি একটু শেষ করতে হবে আমাকে, না হলে তো মানুষ বিভ্রান্ত হবে। নির্বাচন কমিশন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আওয়ামী লীগের যারা ভোটার সমর্থক তারা ভোট দিতে পারবে। তো সেক্ষেত্রে তারা আমাকে ভোট দিবে নাকি সামান্তাবুকে দিবে নাকি জামাতকে দিবে নাকি বিএনপিকে দিবে, সেই সিদ্ধান্ত ভোটার তাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে। আমি তো বলছি না যে আওয়ামী লীগের যারা আছে আমাকে ভোট দাও, বাড়ি বাড়ি আমি যাচ্ছি না, আপনি কোথাও বলতে পারবেন না। সুতরাং আওয়ামী লীগ যদি মনে করে, আমি ওই কথাটা বলছি যে তাদের সাথে জুলুম করা যাবে না, অন্যায় করা যাবে না, কিন্তু যারা জনগণের সাথে অন্যায় করেছে, গুম করেছে, খুন করেছে, নিপীড়ন করেছে, আয়নাঘর তৈরি করেছে, এই অপরাধী আওয়ামী লীগের আমরা কোনোভাবে ছাড় দিব না, আশ্রয় প্রস্তাব দিব না। এবং আমি ওই নিরীহ এবং সাধারণ আওয়ামী লীগের প্রতি আহ্বান জানিয়েছি, আপনাদের দায়িত্ব এই গুন্ডা পান্ডা প্রশাসনের হাতে তুলে দেওয়া। সামান্থা শারমিনের কাছে শেষ প্রশ্ন করে আমরা আবার ব্রেকে যাব। আওয়ামী লীগের যারা ভোট দিতে পারবে, নির্বাচন কমিশন তো বলেছে যে যারা ভোটার হবে, যাদের ভোট দেওয়ার সুযোগ থাকবে, যাদের বিরুদ্ধে মামলা আছে, এগুলো আমার বাদ দিলাম, যারা শাস্তি বাদ দিলাম, তো আওয়ামী লীগের যারা ভোট দিতে পারবে তাদের ভোট আপনারা নেবেন না? তাদের কাছে ভোট চাইবেন না? একটু ক্লিয়ার করেন আমাকে। মানে আমার মনে হয় ব্রেকে থেকে আসলে আমি আবার আসবো, আবার এইভাবে তাদের ভোট আপনারা নেবেন না, তাদের কাছে ভোট চাইবেন না? আই নিড 2 minutes অনলি। ওকে, বিষয়টা হচ্ছে আপনি ভোট দেওয়ার কথা একটা প্রসঙ্গ, আর হচ্ছে আপনার সাথে রাজনীতি করবে কিনা এটা আরেকটা। আমি এই প্রশ্নটাই করেছি। জি, ভোটের বিষয়টা হচ্ছে যে ভোটটা আপনি দল হিসেবে ঝুড়িতে করে কালেক্ট করতেছেন না, ভোটটা একটা কনসিল্ড বিষয়, এটা একটা গোপনীয়তার বিষয় এবং তার যার যার পার্সোনাল বিষয়। এবং আমি যেটা মনে করি আওয়ামী লীগের আসলে কোনো ভোট ব্যাংক নাই, এটা তৈরি করছে বিএনপি বুদ্ধি কিছু বুদ্ধিজীবী। কোনো ভোটই নেই, না, আওয়ামী লীগের নির্দিষ্ট কোনো ভোট ব্যাংক নাই। আপনার যেটা আছে, আমি বলি আওয়ামী লীগের কোনটা আছে, কিছু আতঙ্কিত লোক আছে যারা এখন মনে করছে আমরা তো আসলে আওয়ামী লীগের এরকম উচ্ছিষ্টভোগী ছিলাম, কিন্তু আমরা তো কোনো অন্যায় করি না, এখন আমাদের কি হবে। তাকে যদি আপনি জাস্ট নর্মাল সিভিক নিরাপত্তাটা দেন, তার যদি অন্যায় না করলে মামলাটা না দেন, তাহলে কিন্তু তার ভোট ব্যাংক বলে কিছু থাকে না। ভোট ব্যাংকটা তৈরি করা হচ্ছে এই যে যখন বাড়ি গিয়ে বলা হচ্ছে জেল জুলুম খাটতে হবে না, আর যে হচ্ছে মানে ওই পরিমাণ পাওয়ারফুল না, আওয়ামী লীগের নেতা হিসেবে ওই পরিমাণ পাওয়ারফুল না, সে একটা আশঙ্কার মধ্যে। একদম একটু বলেন তো কত পার্সেন্ট ভোট আছে আওয়ামী লীগের? আপনার ধারণা 2%? আপনার কি ধারণা? আমি জানি না, এটা হচ্ছে এটা একদমই নাই। আমার কাছে মনে হয় যে পার্টি হিসেবে এই সার্ভেটা করা আমাদের দায়িত্ব না, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। এমনিতে কিন্তু আপনার যে সমস্ত সার্ভেগুলো আসছে তাতে কিন্তু কেউ 15%, এবং এইটার ক্ষেত্রেই তো বিএনপি পন্থী বুদ্ধিজীবী
বুদ্ধিজীবীদের একটা বড় অংশ এই জিনিসটা তৈরি করছেন এবং তাহলে সেটা আমি ধরে নিই 15% ধরে নিই 10% ধরে নিই, আপনারা কি সেটা নেবেন কি নেবেন না? আমার তো স্পেসিফিক কোশ্চেন। জি, না, আপনার স্পেসিফিক কোশ্চেন, আমিও স্পেসিফিক উত্তর দেওয়ার চেষ্টা করতেছি, ইফ ইউ অ্যালাউ। ওকে, রিসেন্টলি আমি যেটা গত 1 মাসের আগের থেকে আমি যেটা লক্ষ্য করতেছিলাম যে কিছু পোল আসতেছে, এই পোলগুলোতে ধরেন কোনো সময় গণ অধিকারের ভোট বেড়ে যায়, কখনো এনসিপির ভোট কমে যায়, কখনো বিএনপির ভোট, এগুলো সবই হচ্ছিল, অল ওকে। আমার এটা নিয়ে বিএনপি আমাদের ভোট কমলেও কোনো সমস্যা নেই, বাড়লেও কোনো সমস্যা নেই, কিন্তু কনসিস্টেন্টলি একটা জিনিস হচ্ছিল, আওয়ামী লীগের ভোট বেড়ে যাচ্ছিল। তো এই যে ডাটাগুলো আসতেছিল বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম থেকে, একই রকম ধরনের ডাটা যে আওয়ামী লীগের ভোট বাড়তেছে। এখন এইটা দেখে বিএনপিপন্থী বুদ্ধিজীবীরা একটা আইডিয়া বের করলেন যে আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। আপনি কিছুদিন আগে 1 মাস আগের টকশোগুলো দেখেন, সবার টেনশন হচ্ছে যে বিএনপির ভোট, আওয়ামী লীগের ভোট কোথায় যাবে। এই আইডিয়াটা বেসিক্যালি ওনারা জামাতকে এক ধরনের প্রোভাইড করলেন যে এইটা মানে আওয়ামী লীগের ভোটটা এখন নিতে হবে কাউরে না কাউরে। কিন্তু আমার কাছে মনে হয় যে এটা চাঙ্ক হিসাবে আওয়ামী লীগের ভোট আর কিছু নাই, কারণ এই আওয়ামী লীগের যারা ইয়াং জেনারেশন তারা আবার মাঠে ছিল অনেকে, মানে আওয়ামী লীগের ছাত্রলীগ যুবলীগ করছে তারা অনেকে তো মাঠে চলে আসছে। তো এটা তো আসলে ভাগ হয়ে গেছে, স্যাচুরেটেড হয়ে গেছে। এইটাকে একত্র করার কাজটা আসলে এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যেই যারা করছে এই কাজটা একটা পিছন থেকে একটা ওয়ার্ক হয়েছে, কিন্তু আওয়ামী লীগের অ্যাজ এ কনসেপ্ট আকারে এই একটা ফ্যাসিস্ট দলের সাপোর্টার কেউ নাই, কিন্তু যেটা আছে এটার কর্মীবৃন্দ আছে যারা অলরেডি মামলা করার মতো অন্যায় তারা করে ফেলছে। আপনি তাদেরকে যদি মামলাটা দিয়ে দেন তারা অপরাধীর খাতায় চলে যায়, তারা তো আওয়ামী লীগ না তখন। আর যারা সন্ত্রাস করছে তারা তো সন্ত্রাসী। মামলারও দিতে হবে নাকি? মামলা কেন আপনি না থাকলে যদি, আচ্ছা আপনার কাছে আমি আরো প্রশ্ন করব, আমরা একটা বিরতি থেকে চলে আসি। দর্শক, এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফ্যাক্ট চেকে ফিরবো একটু পরে, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আপনাদের সঙ্গে আছি আমি হারুনুর রশিদ, সঙ্গে আছেন সামান্থা শারমিন, রয়েছেন রাশেদ খান। আপনার কথা দিয়ে শেষ করেছিলাম, আমি সেই প্রশ্নটা করতে চাই। তো আর কিছু মামলা দিলেই ভোট থাকবে না, তাহলে কত মামলা দিলে আওয়ামী লীগের আর ভোট থাকবে না আপনার ধারণা? ধরেন কত পার্সেন্ট? আমি একটা জায়গায় তো যেতে চাই আপনাকে নিয়ে, মানে আমাকে নিয়ে জায়গায় যেতে চান, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনার যদি মামলা করার মতো ইস্যু না থাকে তাহলে মামলা করার দরকার নেই, খুব সিম্পল ব্যাপারটা। আর যদি মামলা করার মতো কেউ যদি, ধরেন আমি আপনাকে বলি, এমন হয়েছে না যে অনেক শিবির কর্মীকে শিবির সন্দেহে নানানভাবে হলরুমে গেস্ট রুমে আহত করা হয়েছে, এটা হয়েছে না? যেমন আমার মনে আছে যে একরামুল হক মনে আছে, তার চোখটা নষ্ট হয়ে গেছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় হলে ছিল, তার মামলাটা কি হয়েছে? মামলাটা তো হয় নাই। মামলা হইলেও সেটাতে সন্ত্রাসী তো ধরা হয় নাই। যারা তার চোখের পিছনে, চোখটা হারিয়ে যাওয়ার পিছনে দায়ী, হাফিজুর হত্যা হয়েছিল গেস্ট রুমে, তার হত্যার জন্য যারা দায়ী তাদের তো গ্রেফতার হয় নাই। তাহলে আপনি যখন প্রত্যেকটা ওই যে 15 বছর যা কিছু হয়েছে সেটার পিছনে দায়ী এটা গুটি কয়েক মানুষ, তাদেরকে যদি ধরে ফেলেন তাহলে আপনি পুরো মানে সন্ত্রাসীর তালিকাটা পেয়ে যাচ্ছেন। আপনার হরে ধরে মামলা দেওয়ার এটাই কিন্তু মামলা বাণিজ্য বলে। তারপরে কি হবে? ভোট থাকবে না আওয়ামী লীগের? আপনার তো এটার একটা ধাপ আছে। আমি একটা জায়গায় যেতে চাই, মানে 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 তারপরে যা থাকবে তাদের ভোটকে আপনারা নেবেন না? বাংলাদেশে মানে এটা আমরা না করি, কারণ আমাদের টিআরপির জন্য আমরা মানে তাড়াহুড়া না করি। টিআরপির জন্য তাড়াহুড়া করলে দেশটা আসলে আরো হতাশায় নিমজ্জিত হবে। আপনার প্রত্যেকটা জিনিসের একটা স্টেপ আছে। মানে এনসিপিরও কিন্তু টিআরপির জন্য তাড়াহুড়া আছে, কারণ নতুন দল, তারা কিন্তু ক্ষমতায় যেতে চায়। আপনাদের নাসির সাহেব বলেছেন যে 150 আসন পাবে। টিআরপির জন্য কি আপনাদের তাড়াহুড়া নাই? প্রশ্নটা আবার করলাম, আপনাদেরও তো আছে। আপনাদের নাসিরউদ্দিন পাটোয়ারী সাহেব বলেছেন 150 সিট পাবে, বিএনপিকে 50টার মতো দিয়েছে, সিট পাইলে কিন্তু ক্ষমতায় যাওয়া যায় না, একটা তো হয়ে যাবে। তাহলে আপনাদের কি টিআরপির জন্য তাড়াহুড়া লক্ষ্য করছেন না এনসিপির জন্য? একটু জবাব চাই, একটি স্পেসিফিক জবাব চাই। আমার কাছে মনে হয় যে প্রথম প্রশ্নটার জবাবটা দেই। প্রথমে হচ্ছে যদি আপনার যদি মামলা থাকে, যদি এমন কোশ্চেনেবল কোনো কাজকর্ম থাকে তাহলে মামলা দেওয়া হবে, এবং সেই মামলা অনুযায়ী সঠিকভাবে মামলা দেওয়া হবে এবং বিচার কার্য সম্পন্ন হবে। বিচার কার্য সম্পন্ন হওয়ার পরে তার উপযুক্ত শাস্তি হবে, তারপরে সে পুরো সোসাইটিতে আবার শাস্তি শেষ হওয়ার পরে রিহ্যাবিলিট হবে। এটার একটা স্টেপ আছে, এটা খুব ক্লিয়ার। এখানে ধরেন এই শাস্তি নিয়ে কেমন কি, এটা দুনিয়াতে আসলে খুবই প্র্যাকটিসিং একটা জিনিস। বাংলাদেশে আমরা বিচার ব্যবস্থাকে স্বাধীন করতে পারি নাই বিধায় এই মামলাগুলোকে মামলা বাণিজ্যের আন্ডারে পড়ে, মামলাগুলোকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। আমরা এটার বিরুদ্ধে অবস্থান নিয়েছি।
এবং টিআরপি প্রসঙ্গে আসছিলাম, এনসিপি কি টিআরপি বাড়ানোর জন্য সত্যি কথা তাড়াহুড়ো বলতে করছে? টিআরপির বিষয়গুলো এগুলো মিডিয়া পার্সনরাই সবচেয়ে ভালো বলতে পারবে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা আলোচনায় থাকার জন্য কোনো কিছু মন্তব্য করা, এটার পার্সোনালি আমি ব্যক্তিগতভাবে বিরোধী। আমি মনে করি যদি কোনো বিষয়ে আলোচনা করার থাকে তাহলে রাজনৈতিক শিষ্টাচার, রাজনৈতিক যে সৌহার্দ্য সেটাকে মেনটেন করে এবং প্রফেশনালিজম মেনটেন করে যদি মন্তব্য করা হয়, আলোচনা করা হয়, যে কোনো লেংথ পর্যন্ত আপনি আলোচনা নিতে পারবেন। কিন্তু আমার কাছে মনে হয় কখনো কখনো যে আমাদের আলোচনাগুলো মিডিয়া কেন্দ্রিক বা এমনি তো আলোচনাগুলো এমনভাবে হয় মনে হয় যেন এই মানুষটার সাথে আর কোনো দিনও আমি বসতে চাই না, আজকেই দফা রফা হয়ে যাবে, আজকেই শেষ তার সাথে সম্পর্ক। কিন্তু এইভাবে আবার পরের দিন দেখা যায় তার সাথেই আবার আমার আরেক টেবিলে বসতে হচ্ছে। কিন্তু আমাদের তো এমন একটা কালচার দরকার যে এখানে আমরা মোটামুটি একটা সিভিল ওয়েতে আমরা আর্গুমেন্ট করতে পারি এবং নিজেদের কথাগুলোও বলতে পারি। আপনাদের ব্যাপারে জামায়াত ইসলামী কি বলে? মিয়া গোলাম পরোয়ারের বক্তব্যটা একটু দেখি, মিয়া কি বলেছেন। একটা দল ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে আমরা সংস্কার, অংশীদারিত্বের রাজনীতি, দেশ গঠন, অভ্যুত্থানে কোনো ভূমিকা রাখিনি। আরে বাবা, তোমরা নতুন ছাত্রদের দল, রাজনীতিতে জামাত ইসলামের সাথে পাল্লা দিতে গেলে আরো বহু দূর যাইতে হবে। জন্ম নিয়েই বাপের সাথে পাল্লা দিও না। আমরা আপনার কাছে আসবো, তবে তার আগে রাশেদ খানের কাছে যেতে চাই। তো বাপের সাথে পাল্লা দেওয়ার ঘটনা কতটা ঘটছে? দেখেন, হ্যাঁ, তার উনি কিন্তু বক্তব্যের সেক্রেটারি জেনারেল। জি, তার বক্তব্যের স্টাইল এবং তার ভাষাগত সৌন্দর্যের ঘাটতি আছে, এটি আমি স্বীকার করি। তবে এটি আপনাকে মানতে হবে যে এনসিপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা প্রধান নেতা ছিলেন তাদের নেতৃত্বে পরিচালিত একটি দল, তাদের কাছে আমাদের সবার প্রত্যাশা ছিল যে তারা সমালোচনার রাজনীতি না, দেশ গঠনের রাজনীতি করবে, সংস্কারের রাজনীতি করবে। কিন্তু আমরা জানি না তারা কখনো বিএনপি ব্যাশিং করার রাজনীতিকে বেছে নেয়। তাদের একজন নেতা একটি পোস্ট করলে ধারাবাহিকভাবে অন্যান্য নেতারা ওইটাকে এক ধরনের কপি করে। এরপরে যখন জামাত ব্যাশিং শুরু হয়, একজন অবজারভার হিসেবে আমি এই কথাগুলো বলছি, তখন একজন পোস্ট করলে ধারাবাহিকভাবে বাকিরা করে। যেমন নাহিদ ইসলাম যখন করলেন জামাতের পিআরের ইস্যুতে, তখন দেখলাম যে অন্যরা একইভাবে জামাতের বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করলো। কিন্তু হ্যাঁ, নাহিদ হয়তো একটি প্রেক্ষাপটে, একটি কারণে তিনি একটি মন্তব্য করেছেন, সবাইকে তো একই মন্তব্য করা দরকার নেই। তাহলে যেটি হয়, হ্যাঁ, এর আগে সার্জিস যেটি বলেছে আপনি দেখেছেন যে 24-এর গণ অভ্যুত্থানে জামাতের বিশাল ভূমিকা নিয়ে তিনি বেশ প্রশংসা করেছেন। এবং আমরা দেখেছি যে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে আবার জামাতকে প্রকাশ্যে হাসনাত ডেকেছেন। আবার নাহিদ ইসলামের একটি বক্তব্য আমার মনে আছে, তিনি বলেছিলেন যে 24-এর গণ অভ্যুত্থানে ভূমিকা রাখার মাধ্যমে জামাত শিবির 71-এর কাফফারা দিয়েছে। অর্থাৎ তারা যে সবসময় জামাতের সমালোচনা করছে আমি এটিও মনে করি না, বিভিন্ন সময় প্রশংসাও করেছে। তবে বেশিং রাজনীতি, এই যে একসাথে একজন শুরু করলে বাকিরা করা, এইটা আসলে কেন করছে? দেখেন, এটার মাধ্যমে যেটি হচ্ছে যে আমি আসলে এটি যুক্ত করে দিই, টিআরপি বাড়ানোর জন্য করছে। যেহেতু সামান্তা টিআরপির বিষয়ে আমার মনে হয় আপু আপনার কাছে আমি প্রশ্নটা করতে চাই, টিআরপি নিয়ে কথা হচ্ছে যে। জি, আমি একটু শেষ করি, তাহলে বেটার হবে, তাহলে আমার বক্তব্যটা শেষ মানুষ বুঝতে পারবে। তো আমি যেটি বলছিলাম যে এই বেশিকের রাজনীতি তাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে না। তারা নতুন রাজনীতি, দেশ গঠনের রাজনীতি মানুষকে বলবে, শেখাবে। আপুর কথাগুলো অনেক ভালো লাগলো যে সবাই যদি এরকম হতো যে আজকে আমি এবং সে যে এই শেষ টক শো আর জীবনে বসবো না, এই আচরণ যাতে না হয়। যে আজকে আমি বিএনপির এমনভাবে সমালোচনা করছি যে ভবিষ্যতে আমি আর বিএনপির সাথে মিশবো না, যাব না। আজকে আমি জামাতের এমন সমালোচনা করছি যে জামাত আমার শত্রু, ওর সাথে আর যাওয়া যাবে না। তাহলে জামাত বিএনপি তো এই মুহূর্তে বাংলাদেশের বড় দুটি দল, স্বীকার করতে হবে। হ্যাঁ, গঠনমূলক সমালোচনা আমি বিএনপির করি, আমি জামাতের করি, আপত্তি নাই, কিন্তু এমন সমালোচনা না করি। আমার মনে হয় যে আপনার যেটি আপনি বললেন যে আওয়ামী লীগের পতনের আগে জামাতকে আওয়ামী লীগ নিষিদ্ধ করছে, কেন? এবং আওয়ামী লীগ যদি তারা মুদ্রার এপিট ওপিট হয় তো সেক্ষেত্রে কেন নিষিদ্ধ করলো? দেখেন, আমি যেহেতু 2018 সালের কোটা সংস্কার আন্দোলন করেছি, অনেক ইতিহাস আন্দোলনের নেতা হিসেবে বাইরে বলা যায় না, বাট আমি এতটুকু বলি, এনসিপির একদম শীর্ষ নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সাথেও শিবিরের ব্যাপক সংযোগ ছিল, ছাত্রদলের ছিল, আমাদের ছিল। এবং এই গণ অভ্যুত্থানে ছাত্রদল, শিবির আর ছাত্র অধিকার পরিষদ যেহেতু লেগাসি বহন করে, তারা তো সবসময় মাঠে ছিল কোটা সংস্কার আন্দোলনের দাবিতে, বা তাদের সফলতা, এমনকি ছাত্র শক্তি যেটা নাহিদ ইসলামদের নেতৃত্বে ছিল, তারাও ভূমিকা রেখেছিল। অর্থাৎ এই গণ অভ্যুত্থানটা
শিবির বলেন, ছাত্রদল বলেন, ছাত্র অধিকার বলেন, গণশক্তি, ছাত্রশক্তি বলেন, সবার একটি সম্মিলিত ভূমিকা ছিল। আমার কাছে এজন্যই মনে হয়, যেহেতু আপনার এই 24-এ এসে, যেটা নাহিদ ইসলামের ভাষায়, যে জামাত কাফফারা দিয়েছে, সুতরাং জামাতকে এখন আর ওইভাবে ওই রাজাকার, পাকিস্তানি, স্বাধীনতার বিরোধী শক্তি ওইভাবে সমালোচনা না করাটাই বেটার। যেটার ফলাফল আমরা দেখলাম, ডাকসুতে সাদিক কায়েমকে মানুষ ভোট দিয়েছে। কেন? এর অন্যতম কারণ ছিল যে তাকে পাকিস্তানি বানানো হচ্ছিল, যে বাংলাদেশের একজন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, বলা হচ্ছে যে তুমিও জানো আমিও জানি সাদিক কায়েম পাকিস্তানি। তো তাকে রাক্ষসের জায়গা থেকে কিন্তু অনেক ভোট মানে সেদিকে গিয়েছে। যদিও আমাদের ভিতরে এক ধরনের চিন্তা ছিল যে মেয়েরা হয়তো শিবিরকে ভোট দেবে না, এটা একটা বিশ্লেষণ। দ্বিতীয়ত দেখেন, আওয়ামী লীগ জামাতকে, বিশেষ করে যখন বিএনপির সাথে জোট করলো, এরপরে জামাতকে আওয়ামী লীগ ব্যাপকভাবে শত্রু হিসেবে নিয়েছে। এবং অতীতে এটা সত্য যে অতীতে আসলে জামাতকে আওয়ামী লীগ ব্যবহার করেছে নাকি আওয়ামী লীগকে জামাত ব্যবহার করেছে সেটি নিয়ে প্রশ্ন আছে। যেটা তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টা, যে সেই সময় এই ফর্মুলা ছিল কার? জামাতের ফর্মুলা ছিল। তো জামাতের এই বাস্তবায়নে, এই দাবি বাস্তবায়নে জামাত কি আওয়ামী লীগকে সাথে নিল, নাকি আওয়ামী লীগের কোনো দাবি বাস্তবায়নে আসলে জামাত সাথে গেল? তো বিষয়টা আমরা দেখেছি যে জামাতের দাবি বাস্তবায়নে এবং সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের জন্য অবশ্যই কল্যাণ ছিল। স্লোগান আমার এখনো মনে আছে, সারা বাংলার সেন্টিমেন্ট, কেয়ারটেকার গভর্নমেন্ট। জি, আমরা সামান্তা স্যার, আমি মনে বক্তব্য শেষ হয়নি, যেহেতু আপু একটু কম বলতে চাচ্ছে, আমাকে একটু বেশি। আমি একটু তার কাছে যেতে চাই, যে সেটা হচ্ছে যে এই যে আমি একটু শেষ করুক। তো আমি যেটি বলছি যে ওই সময়কার দাবিটা জনগণের দাবি ছিল, জামাত সেটাকে লুফে নিয়েছে এবং জামাতের এই দাবির সাথে আওয়ামী লীগের হয়তো সুবিধা হচ্ছিল, যে কারণে তাদের দাবির সাথে আওয়ামী লীগ গিয়েছে। তো আমি এই জায়গায় মনে করি না যে জামাত এবং আওয়ামী লীগ মুদ্রার এপিট ওপিট, আমি মনে করি না। কারণ জামাতের, হ্যাঁ, 71-এর ভূমিকা নিয়ে আমরা প্রশ্ন তুলতে পারি, কিন্তু এই বর্তমানে গণ অভ্যুত্থানের আপনার যে ভূমিকা বা এই 16 বছরের নিপীড়নটা দেখেন যে জামাতের উপর কিন্তু সব থেকে বেশি হয়েছে। ছাত্রদলের ছেলেরা ক্যাম্পাসে মাঝে মধ্যে মিছিল করতে পেরেছে বা গিয়েছে, কিন্তু শিবির কিন্তু ক্যাম্পাসে মুভ করতে পারে নাই। একজন ছেলে, সাধারণ শিক্ষার্থী, তাকে যদি শিবির ব্লেমটা দেওয়া যেত, তাকে কিন্তু হত্যা করা এক ধরনের জায়েজ ছিল, তাকে গ্রেপ্তার করা জায়েজ ছিল। আমি দেখেছি, আমার পাশে একজন আমার বন্ধু ছিল, রুমমেটে, সূর্য সেন হল। তো হঠাৎ করে, মানে সে কখনো শিবির করেছে আমরা জানি না বা দেখি নাই, হঠাৎ করে আমি শুনি যে বাথরুমের ভিতরে তাকে আটকে সারা রাত টর্চার করেছে, রক্তাক্ত করেছে, বাথরুমের ফ্লোরটা সেখানে রক্তে ভরে গিয়েছে। আমার বন্ধু, তার নাম ইমন, এখন একটা কলেজের শিক্ষক। তো যাই হোক, দেখেন এই ছেলেটিকে কখনোই শিবির মনে হয়নি, সেও বলে না যে আমি শিবির করি, এখনো সে জামাতের রাজনীতি করে না, শিবিরের রাজনীতি করে না। যদি গণ অভ্যুত্থানের পরে আমরা দেখতাম যে সে শিবির হিসেবে ফিরেছে, জামাত হিসেবে ফিরেছে, তাহলে একটা প্রসঙ্গ ছিল। তার মানে কি, অসংখ্য সাধারণ শিক্ষার্থীকে জামাত শিবির ব্লেম দিয়ে নির্যাতন করা হয়েছে। তার মানে আওয়ামী লীগের শত্রু হিসেবে জামাত বিবেচিত ছিল। এই জন্য আমি আপুর বক্তব্যের সাথে ভিন্ন শত্রু হিসেবে বিবেচিত নাই। জি, জামায়াতকে আওয়ামী লীগের শত্রু হিসেবে বিবেচিত ছিল, তো এখনো কি শত্রু হিসেবে বিবেচিত আছে। এই জন্য আমি মনে করছি, যেহেতু গণ অভ্যুত্থানে জামাত শিবিরের ব্যাপক ভূমিকা আছে, এটা নাহিদ ইসলাম জানে, এটা আক্তার জানে, আমার মনে হয় যে তাদেরকে ওই মুদ্রার ওপিট বানিয়ে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ করাটা আসলে ঠিক হবে না। হ্যাঁ, অন্য সমালোচনা আমরা করতে পারি, আমাদের বিভিন্ন ইস্যুতে আওয়ামী লীগকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, এটা আমরা সমালোচনা করতে পারি। এই যে মানে ছেলের মানে জন্ম নিয়ে যে গোলাম পলোয়ার যেটা বললো, বাবা ছেলের ঘটনা, তো আপনারা তো বাচ্চা ছেলে, তো আপনারা চ্যালেঞ্জ করছেন কিভাবে? এই সাহসটা কোত্থেকে আসে? প্রথমত আমি যেটা বলা শুরু করেছিলাম ওখানে আবার একটু যাই, যে মুদ্রার যখন এপিটোপিট, মানে মুদ্রার এপিটোপিট মানে একই জিনিস না, আলাদা বাট একই সাথে, মানে একটা, মানে জাস্ট আপনার একটা পরত থাকবে। এখন এই পরতটা কি, যে আমি যেটা বললাম যে যদি আপনার উপরে কোনো অন্যায় হয়, আপনার ফ্যামিলি এবং আপনাকে জাস্টিসের প্রতি কমিটেড থাকতে হবে। সেখানে আপনাকে, আপনার অন্যায়কারী যদি যত টাকাই দিক না কেন, যত লোভ লালসাই দিক না কেন, আপনার কাজ হচ্ছে সেখানে অনড় থাকা, তাই না? বলেছেন এটা আগে, বলেছি। এবং এখন যদি এমন হয় যে জামাতের অসংখ্য, শিবিরের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন, তারা গুম হয়েছেন, পরিবারগুলো লাঞ্ছিত হয়েছে এবং তারা মারাও গেছেন, অনেকে শহীদ হয়েছেন, এবং এই যে শহীদি আত্মাদের যে জাস্টিসটা পাওয়ার কথা, সেই জায়গায় গিয়ে যদি আমাদের জামাতের নেতারা যদি গিয়ে বলে আসেন যে জেল জুলুম কাটতে হবে না, সেটাই হচ্ছে ইনজাস্টিস। জামাত কি বিচারের জন্য অবস্থান নিচ্ছে না? আপনি কি খুব স্পষ্ট করে বলতে পারবেন? বরঞ্চ এই এলাকায় যেখানে আসল কাহিনী ঘটে সেটা হচ্ছে ভোটের এলাকা, মানে তাহলে ভোটের হিসাবে আপনারা জামাতের এগেইনস্টে অবস্থান নিচ্ছেন?
ভোটের হিসাবে যখন তারা এলাকায় যাচ্ছেন তখন ভোটের হিসাবে অবস্থান নিচ্ছেন জামায়াতের এগেইনস্টে, যে ভোটটা কোথায় যাবে? ভোটের জন্য যখন তারা এলাকায় যাচ্ছেন তখন তারা মন্তব্য করছেন এমন, এতে করে মনে হচ্ছে যে তাদের যে নেতাকর্মীরা আছে তাদের জাস্টিস এনশিওর নাও হতে পারে, বরঞ্চ আমরা শিবির জামাতের যত নেতাকর্মী আছে তাদের জাস্টিস, প্রত্যেকের জাস্টিস এনশিওর করার জন্য আমরা সবচেয়ে বেশি কমিটেড। এবং আরেকটা জায়গা হচ্ছে আপনি যেটা বলেছেন যে জন্ম দিয়ে বাপের সাথে পাল্লা দিও না, যে বক্তব্যটা এসছে গোলাম পরোয়ার সাহেবের কাছ থেকে, অত্যন্ত দুঃখজনক এই ধরনের পরিস্থিতি। এবং আমরা জেনারেশন হিসেবে যারা আমাদের পূর্ববর্তী জেনারেশন, তাদের রাজনৈতিক যে প্রজ্ঞা সেটাতে আমরা শ্রদ্ধা রাখতে চাই, কিন্তু প্রজ্ঞার পরিবর্তে যখন আমরা দেখি যে এখানে কোশ্চেনেবল মন্তব্য আসলে প্রায়োরিটি পেয়ে যায়, এবং যখন দেখি যে হ্যাঁ মানে পলিটিক্স আসলে রেটরিক চলে আসে, সামনে অনেক মানুষ দেখলে অনেক সময় নিজের আবেগ সামলে রাখা যায় না, কিন্তু অনেক আবুল হাকিম মানে অনেক আবু জেহেল কিন্তু নিজেকে আবুল হাকিম মনে করে, কিন্তু আমরা কিন্তু জানি কারা আবু জেহেল। এবং আমাদের চাচা হইলেও আমরা, আমাদের আগের জেনারেশন হইলেও আমরা আবু জেহেলকে আবু জেহেল বলতে দ্বিধা করি না। আমরা, তারা হয়তো মনে করেন তারা আবুল হাকিম, কিন্তু আমরা জানি যে জ্ঞান কার কতটুকু। সো আমরা যখন আবু জেহেল নামটা বলে ফেলি, যখন নামটা উচ্চারিত হয়ে যায়, তখন এই বিষয়গুলো একটা প্রশ্নের সম্মুখীন আমাদেরকে করা হয়। কিন্তু কন্টিনিউয়াসলি যেটা চেষ্টা করা হচ্ছে যে এনসিপিকে, বিএনপি বা জামাত যে কোনো একটা দলের সাথে অ্যালাইন করতে পারলে সুবিধা হয় মনে হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হয় যে দুইটা দলই একটা প্রেজেন্ট যে সিচুয়েশন সেখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক বলয়, রাজনৈতিক গোষ্ঠী এবং অর্থনৈতিক গোষ্ঠী যারা আছে এবং স্ট্যাবলিশমেন্ট যেটাকে বলে সেটার সাথে সবচেয়ে বেশি অ্যালাইন্ড এবং এইটার মধ্যেই ফাংশন করতে সবচেয়ে বেশি আগ্রহী। সেই জায়গা থেকে এনসিপি সবসময় এটাকে কোশ্চেন করে এসছে এবং সেই জায়গা থেকে দেখবেন যে পাল্লা দেওয়ার ব্যাপারটা যদি বলেন যে আমরা তো ইবনে মরিয়মের অনুসারী, সো আমরা খুব ভালো করে জানি যে কখন পাওয়ারকে কোশ্চেন করতে হয়, কখন মানে এটা আমরা তার কাছ থেকেই শিখেছি যে হতে পারে আমার জন্মদাতা, হতে পারে অন্য কেউ, হতে পারে তা আমার বংশের লোক, হতে পারে যে যেমন কুরাইশ বংশের লোক ছিল, কিন্তু তাতে করে তো আসলে ন্যায় বিচারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পিছপা হন নাই। সো আমরা এগুলোকে মনে করি যে এইগুলো হচ্ছে, আপনি যদি জাস্টিস এনশিওর করতে চান তাহলে আপনার বংশের লোককে, আপনার জাতির লোককে, আপনার গোষ্ঠীর লোককে আপনার সাথে একসাথে জুলুম সহ্য করা মানে আপনার একসাথে সহযোদ্ধা যদি নিজেও জুলুমবাজ হয়ে ওঠে তাহলে আপনি তাকে সমর্থন করতে পারেন না অন্তত। সো এটা আমাদের মনে রাখা দরকার, মাথায় রাখা দরকার। সো আমার কাছে মনে হয় মন্তব্যের ক্ষেত্রে রাজনৈতিক যে শিষ্টাচার, রাজনৈতিক যে সৌহার্দ্য এবং যেই কমনীয়তা এবং কখনো প্রয়োজন পড়লে একটু কঠোরতা, সেটা অ্যাকচুয়ালি ব্যালেন্স করা সম্ভব। আল্লাহ মিজানের কথা বলেছেন, এখন এই মিজান যদি আমরা, এই ব্যালেন্স যদি আমরা আমাদের রাজনীতিতে কাজে লাগাতে না পারি, বাংলাদেশ তো আরেকটা হুমকির মুখে পড়বে, আমরা সেটা চাই না। শুনবো আপনার কথা শুনবো। দর্শক, ফ্যাক্ট চেকে আরও একটি বিরতি নিচ্ছি, ফিরবো একটু পরেই, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম ফ্যাক্ট চেক নিয়ে। আমরা কথা বলছিলাম জামায়াত ইসলামীকে নিয়ে এবং তাদের বিরুদ্ধে এনসিপির শক্ত অবস্থানকে নিয়ে। তারা যে শুধুমাত্র সামান্তাই যে কথা বলেন তা না, আমরা যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যটা একটু দেখি জামায়াত ইসলামীর ব্যাপারে, তাহলে কি দাঁড়ায়? এই যে গণ অভ্যুত্থানটা হলো, এটা আপনারা একটু সবাই মনোযোগ দিয়ে একটু সময় নিয়ে শুনবেন যে আমাদের এই গণ অভ্যুত্থানটা যে হলো, এখানে কিন্তু আওয়ামী লীগের অনেকগুলো অ্যাসেট রেখে তারা চলে গিয়েছিল এবং এই নির্বাচন কমিশনটা 15 বছর তারা নিজেদের মতন সাজিয়েছিল। তো এই যে তারা এই গনিমতের মালগুলা রেখে গিয়েছিল, সেই গনিমতের মাল উপদেষ্টা, বিএনপি, জামাত সবাই এই গনিমতের মালগুলো ভাগ করে নিয়েছে। এই ক্লিপটাই আসলে খুব স্পষ্ট না, আমি যে ক্লিপটা দিয়েছিলাম পুরোটা চালাতে পারিনি। সেটি হলো, আরও বলেছেন উনি যে এদেশের অধিকাংশ মানুষই মুসলমান, একে 10% নিয়ে এসছে জামায়াত ইসলামী 10% নিয়ে এসে বিভিন্ন সেক্টরে, সেই ক্লিপটা যদি থেকে থাকে একটু দেখাতে বলছি আমি, বিভিন্ন সেক্টরে মাফিয়াগিরি করার চেষ্টা করছে। আপনি সেই বক্তব্যটি শুনেছেন কিনা? মানে আপনারা তো সমস্যারে এখন জামায়াতের বিরোধিতা করছেন, আপনার কাছে এই প্রশ্ন নিয়ে আমি আসব। তার আগে আমি যেতে চাই আপনার কাছে রাশেদ, যে ইতিমধ্যে যদি ক্লিপটা পাওয়া যায় আমরা দেখব যে এর আগে কিন্তু জামায়াতের বিরুদ্ধে বিএনপির অবস্থান খুব শক্ত ছিল।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য কিন্তু এখন আবার জামায়াতের প্রতি বেশ সফট, এবং যাদেরকে জামায়াত নেতাদের যাদের যুদ্ধাপরাধের মামলায় ফাঁসি দেওয়া হয়েছে, বলা হচ্ছে যে নিজামী সহ আরও অন্যান্যদের, যে তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসি দিয়েছে। তো বিএনপি হঠাৎ কেন তার অবস্থান চেঞ্জ করলো? আমি তো দেখছি জামায়াতকে কাছে পেতে চায়, এনসিপি যখন দূরে নিয়ে যায় বিএনপি তখন কাছে নেয়, বিএনপি যখন দূরে ঠেলে দেয় এনসিপি তখন কাছে নেয়। আমার ব্যাখ্যা, আমার এই অবস্থানটা আপনার কি মনে হয় আমার এই বক্তব্য? জি দেখেন, অনেকের সাথে যখন আলোচনা হয় তখন বাংলাদেশের যে রাজনীতি সংস্কৃতি, তো সেই আলোচনায় অনেকে বলে যে প্রত্যেকটা দলে একজন করে ওবায়দুল কাদের থাকা দরকার, হাসান মাহমুদ থাকা দরকার। তো আপনি আমাকে আগে প্রশ্ন করেছিলেন যে টিআরপি বাড়ানোর রাজনীতি। আমার কাছে মনে হয় যে এনসিপির মধ্যে একজন নেতা, যার ভিডিও আপনি দেখালেন, তিনি আসলে টিআরপি বাড়ানোর রাজনীতি করেন, যে বক্তব্য দিলেন নাসিরউদ্দিন পাটোয়ারির কথা আপনি বলছেন। আমার কাছে মনে হচ্ছে, আমার বিশ্লেষণ, আমি কিন্তু এখানে যেহেতু জামাতের কোনো প্রতিনিধি নাই, আমি চেষ্টা করতেছি নিরপেক্ষভাবে একজন অবজারভার হিসেবে আমার মন্তব্য জাতির সামনে হাজির করার। তো আমার কাছে মনে হয় যে তিনি টিআরপি বাড়ানোর রাজনীতির দিকে আসলে মনোনিবেশ বেশি করেছেন, এবং তিনি মনে করছেন যেহেতু আপনারা সাংবাদিক ভাইরা এই ধরনের মন্তব্য করলে সেটা আপনারা হেডলাইন দিচ্ছেন, সেটা ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে। দেখেন, গণ অভ্যুত্থানের আগেও কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা চিনতাম না, আমরা সামন্তবাবুকে চিনতাম, কারণ ক্যাম্পাসে তিনি বিভিন্ন সময় মুভমেন্ট করেছেন, তাকে ওইভাবে মানুষ চিনত না। কিন্তু গণ অভ্যুত্থানের পরে, হ্যাঁ তিনি নাহিদদের সাথে ছিলেন, এটা সত্য, এটা আমি জানতাম, কিন্তু সবাই চিনত না। গণ অভ্যুত্থানের পরে তিনি কখনো সালাউদ্দিন আহমেদকে নিয়ে তিনি শামীম ওসমানের মতন গডফাদার বলেছেন, কখনো তিনি এই যে জামাতকে নিয়ে মন্তব্য করলেন, এর থেকে ভয়ঙ্কর মন্তব্য আবার প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে করেছেন, তো এরকম বিএনপিকে নিয়ে করেছেন। অর্থাৎ আমার কাছে মনে হয় যে তিনি টিআরপি বাড়ানোর জন্য এই ধরনের বক্তব্য দেন, এবং এর মাধ্যমে এনসিপির রাজনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আগেই বলেছি যে এনসিপির কাছ থেকে আমরা গঠনমূলক রাজনীতি, এবং এদেশের জনগণ যে আমরা যারা পুরাতন, মানে হ্যাঁ শেষ করব, খুব বেশি পুরাতন না হলে মোটামুটি পুরাতন, বা বিএনপি যেমন তো পুরাতন দল, তারা যে ধরনের রাজনীতি করে এনসিপি এই ধরনের রাজনীতি না করলে। আমরা শেষ পর্যায়ে আছি। নাসিরউদ্দিন, যার কথা আমরা বললাম, যে উনি বললেন যে নাসিরউদ্দিন পাটোয়ারি এখন এনসিপির টিআরপি বাড়ানোর রাজনীতি করছেন, এবং তিনি বিভিন্ন কথা বলেন। এর ভিতরে জামায়াত ইসলামী মাফিয়াগিরি করছে, প্রায় 90% মুসলমানের দেশে সেটাকে 10% নিয়ে তারা ধর্মকে আগলে রেখে তারপর এটা নিয়ে মাস্তানি করছে। কি বলবেন আপনি? কোন বিষয়ে কি বলবেন? নাসিরউদ্দিন পাটোয়ারি আপনাদের নেতা, ওনার ব্যাপারে কোশ্চেন করতে হলে ওনাকে নিয়ে আসলে আপনি সদুত্তর পাবেন। সেটা তো ঠিকই। টার্গেটটা কি, সদুত্তর নাকি হচ্ছে যে কোনো উত্তর? টার্গেটটা আপনাদের অবস্থান জানা, অবস্থান জানা। আপনার এক দলের নেতা বললে আপনার তো অবস্থান ব্যাখ্যা করা উচিত। অবশ্যই। কোন বিষয়ে অবস্থান? এই যে জামায়াত ইসলাম গনিমতের মালের ব্যাপারে, একটা গনিমতের মাল, আর একটা হচ্ছে প্রায় 90% মুসলমানের দেশে সেটাকে জামাত 10% নিয়ে ইসলামকে সে দখল করে মাফিয়াগিরি করছে, মাস্তানি করছে। এটা এইসব কথাবার্তা আবার টিআরপি বাড়ানোর জন্য কাজে লাগাচ্ছে এনসিপি বলছেন, কিন্তু আমি এনসিপির কথা বলি নাই, বলছি ব্যক্তিগতভাবে এই ধরনের পলিটিক্স করতে পারে। একটু সংক্ষেপে বলুন। আমার কাছে মনে হয় যে প্রথমত বাংলাদেশে আসলে মানে সরকার যেভাবে ফাংশন করে, রাষ্ট্রের জায়গা থেকে বাংলাদেশের সকল মানুষকে সুখে শান্তিতে তার নিরাপদ স্বাস্থ্য এবং নিরাপদ। আচ্ছা, একটু ভিডিওটা দেখে নি একবারে সংক্ষেপে। জি, আপনারা জানেন যে একটি দল নিজস্ব ব্যানার জামায়াত ইসলামী নাম দিয়েছে, কিন্তু আমরা বাংলাদেশে লক্ষ্য করছি হাজারো, এখানে 90% মানুষ মুসলমান, যাদের সকলের ধর্ম ইসলাম, কিন্তু আজকে ইসলামকে 10% টেনে এনে তারা নির্বাচন থেকে শুরু করে বাংলাদেশের পলিটিক্যাল এরিনা কিন্তু সর্ব জায়গায় এই ধরনের একটি মাফিয়াগিরির প্রচেষ্টা চালাচ্ছে। জি বলুন। আচ্ছা, প্রথমত যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা যে মানুষ, মানে আমাদের যে নাগরিকরা আছে বাংলাদেশের, প্রত্যেকের স্বাস্থ্য, শিক্ষা, নিরাপত্তার এনশিওর করার মতো যথেষ্ট অর্থ বাংলাদেশ রাষ্ট্রে আসছে। এটা আমার কাছে মনে হয়েছে গত 1 বছর 2 বছরে, এবং আমার কাছে মনে হয়েছে যে এই অর্থটা যদি প্রত্যেকের ক্ষেত্রে কাজে লাগানো যেত, এবং এগুলো যদি পাচার না হতো, এগুলো যদি প্রত্যেকটা মানুষ, মানে যারা সরকারে যারা বিভিন্ন পর্যায়ে থাকে, একদম উপদেষ্টা বা প্রধান থেকে শুরু করে একদম সচিব তার নিচে পর্যন্ত যারা থাকে, সকলে যদি ঠিকভাবে তাদের কাজটা শুধু করতো, এবং কোনোভাবে এখান থেকে মানে যেটা করলে নিজের জন্য গুছিয়ে রাখা এই কাজটা যদি না করতো, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশের সকল নাগরিক সর্বপর্যায়ে নাগরিক অধিকারগুলো পেত। এবং সেই এখানে প্রশ্নটা করতেই হয়, গুছিয়ে রাখা এই উপদেষ্টা পরিষদে আপনাদেরই 2 জন আছে, তারা কি গুছিয়ে রাখছে? আমি বলছি আপনাকে, টাইম আছে, কতক্ষণ টাইম আছে? আপনি বলুন, আমি দেখব। এখন বিষয়টা হচ্ছে যে এইখানে প্রচুর বাংলাদেশ রাষ্ট্রে আসলে প্রচুর পরিমাণে
মানুষকে সার্ভ করার মতো সম্পদ আছে, সেই জায়গা থেকে আসলে এখানে কারা কারা নিয়োগ পেয়েছে আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা গণমাধ্যমের জায়গা থেকে এই তদন্তে মানে যাওয়া এটা খুবই জরুরি। এটা শুধু গণমাধ্যমের উপরে আমি একলা এই চাপ দিতে চাই না, এটার একটা ইন্ডিপেন্ডেন্ট বডি হওয়া জরুরি, যেই প্রত্যেক উপদেষ্টা এবং তার যে পার্সোনাল সচিব আছে সেই সাথে প্রত্যেকটা প্রতিমন্ত্রী এবং উপসচিব যারা খুবই পাওয়ারফুল হন। আমি এক জায়গায় বলেছিও যে সচিবরা আসলে মন্ত্রীর চেয়ে বেশি, মানে উপদেষ্টাদের চেয়ে বেশি পাওয়ারফুল এই মুহূর্তে, এবং এই সচিবরা অনেক সময় দেখবেন যে নানান রকমের মিসবিহেভ করে মানুষের সাথে, এবং এটা আমরা শিক্ষকদের আন্দোলন ডিল করতে গিয়ে দেখেছি যে সচিবরা অনেক বেশি নিজেদের পাওয়ার খাটান এই বর্তমান সরকারে, এবং এটা অতীত সরকারেও ছিল। এটা একটা আমলাতান্ত্রিক, এটা জটিলতা বলবো না, আমলাতান্ত্রিক সন্ত্রাস তৈরি করেন তারা। এই আমলাতান্ত্রিক সন্ত্রাসের মধ্যে যেটা হয় যে আপনার নাগরিক মর্যাদা চলে যায়, যে মানুষ যখন একটা সমাধানের জন্য সচিবালয়ে যেতে চায় বা তার সমাধানটা চায় তখন উপদেষ্টাদের কোনো সময় নাই, কিন্তু যখন অন্যান্য বিষয়ে অন্য কোনো দলের পক্ষ থেকে তাদেরকে ডাকা হয় তারা তখন চলে যান। এখন এই বিষয়টা আসলে এই যে বাংলাদেশের যে বিপুল সম্পদ কুক্ষিগত করা হয়েছে মন্ত্রণালয়, সচিবালয়, বিভিন্ন প্রতিষ্ঠান কেন্দ্রিক যে মানে যেই সম্পদ কুক্ষিগত করেছে আওয়ামী লীগ, সেইটা আসলে এখন কি মানে সব তো আসলে নিয়ে যেতে পারে না, এটা সম্ভব না। সব আসলে পাচার মানে আসলে আওয়ামী লীগ তো কখনো ভাবে নাই যে 5 আগস্ট ঘটবে, তাহলে সে এটার মধ্যেই চলমান ছিল। আমার কাছে মনে হয় যে উনি এটাকেই মিন করেছে, এবং আমার কাছেও একই রকম মনে হয়েছে যে এখানে প্রচুর সম্পত্তি লুটপাটের একটা আয়োজন হয়েছে। এখানে শুধু জামাত ব্যাশিং কিন্তু কেউ করছে না, এখানে কিন্তু বলা হয়েছে উপদেষ্টা, বিএনপি এবং জামাত, মানে রাজনৈতিক দলগুলো এবং উপদেষ্টা মণ্ডলী, তার মানে এটা প্রাক্তন পলিটিক্যাল স্ট্যাবলিশমেন্ট যেটা পুরনো অভ্যাসে এখনো আছে, তারা এই কাজটা করছে, এটা মন্তব্য করেছেন উনি। একদমই 1 মিনিট আপনার জন্য, এর বেশি কিন্তু আমি দিতে পারবো না। আমি শেষ করি। দেখেন আপনি আমাকে যে প্রশ্নটা করলেন উত্তর শেষ হয়নি, এজন্য বলি আমি এর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বক্তব্য শুনেছি। তিনি বলছেন নিজামী, মুজাহিদ এবং সাইদি তারা অন্যায় করে নাই, তাদের সাথে আওয়ামী লীগ অন্যায় করেছে, এই বক্তব্য শুনেছিলাম। আর গত কয়েকদিন আগে নয়াদিগন্তের একটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব তিনি বলেছেন যে নিজামী, মুজাহিদ এবং সালাউদ্দিন কাদের চৌধুরী তাদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, এই কথা তিনি বলেছেন। এবং আমি কয়েকদিন ধরে দেখছি যে বিএনপির নেতা জয়নাল আবেদিন ফারিক তিনি একই কথা বলছেন যে আসলে বিএনপি জামাত ভাই ভাই রক্তারক্তি করা যাবে না। আমার কাছে এই বক্তব্যকে অত্যন্ত ইতিবাচক মনে হয়েছে। অর্থাৎ হ্যাঁ, সমালোচনা থাকবে, সেটি হতে হবে গঠনমূলক, আক্রমণাত্মক না হোক, বিদ্বেষমূলক না হোক। আমার কাছে মনে হয় যে বিএনপি, জামাত, এনসিপি বা গণ অধিকার পরিষদ আমাদের মধ্যে এই সৌহার্দ্যের রাজনীতি থাকা উচিত, এবং এই বক্তব্য অসংখ্য ধন্যবাদ এখানে আসার জন্য। সামান্থা, শারমিন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রতি রোববার রাত 10টায় ফ্যাক্ট চেক প্রচারিত হয়। আগামী রোববার রাত 10টা পর্যন্ত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।